নমস্তে ফ্রেন্ডস, এসআইআর নিয়ে আরও একখানি ভিডিও। এই এসআইআর বিষয়টি নিয়ে আমি বেশ অনেকগুলো ভিডিও করে চলেছি পরের পর, কারণ যত সমস্ত কথাবার্তা শুনতে পাচ্ছি সেই কথাগুলোর রেসপেক্টেই উঠে আসছে, তৈরি হয়ে যাচ্ছে এই ভিডিওগুলো। এই সংক্রান্ত ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে, উপকারে আসছে কিনা, বিষয়টা বুঝতে সাহায্য করছে কিনা, সেটা যদি আপনারা কমেন্টে আমাকে জানান, তাহলে আমারও বুঝতে সুবিধে হবে যে আমি আদৌ আপনাদের সঙ্গে কমিউনিকেট করতে পারছি কিনা। যেমন ধরুন, একটা পার্টিকুলার কথাতে খুব আপত্তি আমরা শুনতে পাচ্ছি মানুষের মধ্যে থেকে, এবং এই আপত্তিটা অযৌক্তিক বলেও মনে হচ্ছে না। যেমন যে সমস্ত লোকেদের সন্তান সংখ্যা ছজন, মানে কোনো যদি ছজন বা তার বেশি সংখ্যক লোক যদি কোনো একজনকে বাবা হিসেবে চিহ্নিত করে, তাহলে সেটাকে একটা লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে ধরা হচ্ছে। এখন প্রথম কথা হলো, এই লজিক্যাল ডিসক্রিপেন্সি এই শব্দটাকেও কিন্তু মানুষ হয়তো সঠিকভাবে অনুধাবন করতে পারছেন না। যেমন আমরা মুখ্যমন্ত্রীকেও বলতে শুনেছি যে লজিক্যাল ডিসক্রিপেন্সি ছিল না, আমাদের আইনে নেই। এখন লজিক্যাল ডিসক্রিপেন্সি এমন কোনো জিনিস নয় যেটা আইনে লেখা থাকতে হবে। এটা এবারের এসআইআর সংক্রান্ত একটা টার্ম, যার মানে হলো যুক্তিসঙ্গত অসঙ্গতি। যুক্তিসঙ্গত অসঙ্গতি, মনে করুন আমার নাম যদি হরিদাস পাল ছিল 2002 সালে, সেটা যদি 2025-এ আমি যদি দেখি যে ওই বাড়ির নাম্বারে হরিদাস পালের জায়গায় গৌরদাস পাল হয়ে গেছে, তখন কিন্তু সেটা একটা লজিক্যাল ডিসক্রিপেন্সি। হরিদাস পালের নাম যদি 2002-এ হরিদাস পালের নাম যদি 2025-এর লিস্টে এসে গৌরদাস পাল হয়ে যায় বা হরিদাস দত্ত হয়ে যায়, তখন সেটা কিন্তু একটা যুক্তিসঙ্গত অসঙ্গতি। যুক্তিসঙ্গত অসঙ্গতি অর্থাৎ কি না, এটা একটা অসঙ্গতি। আপনার নামটা অন্যরকম ছিল, আপনি কি ওই একই ব্যক্তি? মানে হরিদাস পালই কি গৌরদাস পাল, হরিদাস পালই কি হরিদাস দত্ত? এইটা জানবার জন্য তখন কিন্তু ইলেকশন কমিশনের হাতে আর অন্য কোনো উপায় নেই। ওই ব্যক্তির সঙ্গে কথাবার্তা বলেই এটা জানতে হবে। ব্যক্তি হয়তো বিষয়টা ক্লিয়ার করতে পারবেন যে হ্যাঁ, তখন আমার নাম হরিদাস পাল ছিল, আমি অ্যাফিডেভিট করিয়ে নামটাকে চেঞ্জ করে হরিদাস দত্ত করেছি অথবা গৌরদাস পাল করেছি, আমি নামটা পরিবর্তন করেছি। এটা জানতে হলে ইলেকশন কমিশনকে কিন্তু একমাত্র হিয়ারিংয়ের নোটিশ পাঠাতে হবে। হিয়ারিং করতে হবে মানে শুনতে হবে, হিয়ারিং মানে শুনানি, শুনানি করতে হবে। কার থেকে শুনানি? যে ব্যক্তিটি সংশ্লিষ্ট ব্যক্তি, যার নামটা পরিবর্তিত হয়েছে, তার থেকেই শুনানিটা করতে হবে। এবং সেটাই হলো গিয়ে আমাদের হিয়ারিংয়ের নোটিশ, যে কারণে এত বেশি পরিমাণে জেনারেটেড হচ্ছে। এবং যেখানেই যুক্তিসঙ্গত অসঙ্গতি দেখতে পাওয়া যাচ্ছে, সেখানেই কিন্তু ইলেকশন কমিশন তাদেরকে ডেকে পাঠাচ্ছেন। এবার আরও একটা বিষয় হলো, এখানে আমি বারবার যে কথাটা রিপিট করছি, এটা কিন্তু আসলে ভালো, এটা আসলে মন্দ নয়। যে এই যে যুক্তিসঙ্গত অসঙ্গতিগুলো পয়েন্ট আউট করছে কে? কোনো ব্যক্তি নয়, বরঞ্চ মেশিন পয়েন্ট আউট করছে। যদি কোনো ব্যক্তি পয়েন্ট আউট করতো, ইলেকশন কমিশনের তরফ থেকে কোনো লোকেরা যদি বসে বসে খুঁজে বার করতো যে এর নামটা এরকম হয়ে গেছে, ওর নামটা ওরকম হয়ে গেছে, তাহলে বরঞ্চ অভিযোগ তোলবার জায়গা থাকতে পারতো যে এই লোকগুলোই আসলে পক্ষপাত দুষ্ট, লোকগুলো পক্ষপাতিত্ব করছে। কিন্তু বর্তমান এসআইআরটা, এটা এআই এর সময়। বর্তমান এসআইআর কিন্তু হচ্ছে সফটওয়্যারের মাধ্যমে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু কাউকে চেনে না। তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস, বিএসপি, আরজেডি, এসপি কাউকে চিনতে পারে না।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু একটা পার্টিকুলার প্রোগ্রামিংয়ের বেসিসে রান করে, একটা নির্দিষ্ট প্রোগ্রামিং সফটওয়্যার কিন্তু সেইভাবেই প্রোগ্রাম, যেভাবে কিন্তু পুরোপুরিভাবেই কিন্তু এটা ওই মেশিনের মাধ্যমে হচ্ছে। ফলে আমরা কোনো রকম বায়াস বা পক্ষপাতের অভিযোগ তুলতেই পারবো না। ফলে এটা কিন্তু একটা ভালো দিক, যেটা এতকাল ছিল না। 2002-এর আগেও দুয়েও এসআইআর হয়েছে, কিন্তু সেটা মানুষ করেছিল। যেমন মানুষের করা এসআইআর এর একটা উদাহরণ আমি আপনাদের সামনে এক্ষুনি পেশ করতে চাই। রামপুরহাট বিধানসভা 291 নম্বর বিধানসভার একটা তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমি এটা ব্যক্তিগতভাবে ম্যানুয়ালি আমার করা একটা এসআইআর স্ক্রুটিনি, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অফ দি ভোটার লিস্ট, 2022-এর ভোটার লিস্টটা আমি তুলেছি এবং 2022-এর 1 জানুয়ারি অনুযায়ী বয়সগুলো আমি বলতে যাচ্ছি। একটি পার্টিকুলার বাড়িতে পিতার নাম দেখা যাচ্ছে এস্তেফান শেখ, একটা নির্দিষ্ট বাড়ি, রামপুরহাট অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি একটা নির্দিষ্ট বাড়ির পিতার নাম হলো এস্তেফান শেখ। এস্তেফান শেখের দেখতে পাওয়া যাচ্ছে 2 ছেলে। 2002 সালের ভোটার লিস্টে এস্তেফান শেখের 2 ছেলে, শিপন শেখ আর শীতল শেখ। শিপন শেখ, শীতল শেখ, এই 2 ছেলে 2002-এ এস্তেফান শেখের 2002-এর ভোটার লিস্ট অনুযায়ী এস্তেফান শেখের এই 2 ছেলে। এইবার আমরা যখন 2022 সালের ভোটার লিস্টের দিকে তাকাচ্ছি, তখন আমরা দেখতে পাচ্ছি এস্তেফান শেখের মোট 5 ছেলে। শিপন শেখ, শীতল শেখ আছে, 2002-এ তাঁরা ছিলেন, 2022-এর লিস্টেও তাদের নাম আছে, কিন্তু সঙ্গে জুড়ে গিয়েছে আরো 3 জন ছেলের নাম, সাদ্দাম হোসেন, শের মোহাম্মদ এবং রিপন শেখ। এবার প্রশ্ন হলো, আমরা প্রশ্ন তো করতেই পারি, শের মোহাম্মদের বয়স 2022 সালে 49 বছর। শের মোহাম্মদের বয়স 2022 সালে 49 বছর। তার মানে 2002 সালে, তার ঠিক 20 বছর আগে, তার বয়স হওয়ার কথা ছিল 29 বছর। তাহলে সেক্ষেত্রে তো 2002 সালের ভোটার লিস্টেও তার নাম থাকবার কথা ছিল, কিন্তু 2002 সালের ভোটার লিস্টে শের মোহাম্মদের নাম নেই। এস্তেফান শেখের আর এক ছেলে শের মোহাম্মদ, তার নাম নেই। এই যে অ্যানোম্যালিগুলো, এই যে আমি একটা অ্যানোম্যালি খুঁজে বার করলাম, এটাও কিন্তু একটা লজিক্যাল ডিসক্রিপেন্সি, যে 2002 সালে যার 2 জন ছেলে ছিল, আজকে 2002 সালে যে ব্যক্তির 2 ছেলে ছিল, 2025-এ এসে তার 5 ছেলে হয়ে গেল এবং তার মধ্যে একজন ছেলের বয়স 49 বছর। তার আদতে ছিল ওই সময় তার বয়স ছিল 29 বছর, তা সত্ত্বেও তার নাম ছিল না ভোটার লিস্টে। তো এটা একটা লজিক্যাল ডিসক্রিপেন্সি, অর্থাৎ কিনা যুক্তিসঙ্গত অসঙ্গতি। ওই 3 ছেলে কোথায় গিয়েছিলেন তখন, তারা কোথায় ছিলেন, কোন সময় তাদের জন্ম। এই যে বর্তমানে সাদ্দাম হোসেন, রিপন শেখ, 2022-এ সাদ্দাম হোসেনের বয়স 26, রিপন শেখের বয়স 35, তারা 2000 কোন সময় তাদের জন্ম, বার্থ সার্টিফিকেট, এসবগুলো তো তখন চাওয়া হবে। যুক্তিসঙ্গত অসঙ্গতি, লজিক্যাল ডিসক্রিপেন্সি মানে হলো যুক্তিসঙ্গত অসঙ্গতি। যে অসঙ্গতিগুলোর দূর করতে গেলে জিজ্ঞাসাবাদের মাধ্যমেই এবং ডকুমেন্টেশনের মাধ্যমেই দূর করা ছাড়া কোনো উপায় নেই। সুতরাং এই যে যুক্তিসঙ্গত অসঙ্গতি নিয়ে অনেক প্রশ্ন উঠছে। অনেকে বলছেন এটা নাকি একটা নতুন কায়দা তৈরি করা হয়েছে। এটা কোনো কায়দা নয়। কায়দাটা মনে হচ্ছে কেন? কারণ মানুষ এই কাজটা করছেই না, কাজটা করছে মেশিন। মেশিন যখনই দেখছে যে এদিক থেকে ওদিক হয়ে যাচ্ছে, তখনই মেশিনের কাছে সেটা একটা ডিসক্রিপেন্সি। মেশিনের ল্যাঙ্গুয়েজে, মেশিন লার্নিংয়ের মাধ্যমে, মেশিন লার্নিং আমরা জানি একটা সাবজেক্ট, সুতরাং
মেশিনের দৃষ্টিতে যেটা একটা অসঙ্গতি বলে ধরা পড়ছে সেটাকেই কিন্তু মেশিন ফ্ল্যাগ করছে, ফলে তখনই হিয়ারিংয়ের নোটিশ যাচ্ছে। এবং হিয়ারিং হলে অসঙ্গতিগুলো যদি মিটে যায় তখন আর অসঙ্গতি থাকছে না। সুতরাং লজিক্যাল ডিসক্রিপেন্সিটা কোনো মানুষের তৈরি বিষয় নয়, এটা একটা আমি বলতে চাই। আর মানে এটা একটা বোঝার জায়গা আছে, এটা মানুষ বুঝতে পেরে গেলে তখন আর এতটা অসুবিধে হবে না। এবার আরও একটা এরকম আমি উদাহরণ দিতে পারি যুক্তিসঙ্গত অসঙ্গতি। যেমন ধরুন একজন ব্যক্তির নাম তারজেদ শেখ। তারজেদ শেখের 2002-এর তালিকায় তার 2 ছেলে। একজনের নাম নেকলাল শেখ, বয়স 27 বছর, 2002-এ 27 বছর। আরেকজনের নাম শেখ লাল, 2002-এ তার বয়স 25 বছর। এবং তারজেদ শেখের বয়স 2002-এ 61 বছর। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি 2002-এ তারজেদ শেখের ছেলের নাম হয়ে গেছে মিহিলাল শেখ। 2022-এ তারজেদ শেখের ছেলের নাম হয়ে গেছে মিহিলাল শেখ। এবং মিহিলাল শেখের বয়স 2022-এ 39 বছর। 2022-এ 39 বছর। এবার 2002-এর তালিকাতেও আমরা একটা মিহিলাল শেখ দেখতে পাচ্ছি। 2002-এর তালিকায় যে মিহিলাল শেখ তার বয়স 24 বছর। অর্থাৎ 2022-এর এই দুজন মিহিলাল শেখ যদি একই ব্যক্তি হয় তাহলে 2022-এ এসে সেই মিহিলাল শেখের বয়স হওয়া উচিত ছিল 44 বছর। 24 + 20 44 বছর। কিন্তু 2022-এর মিহিলাল শেখের বয়স হচ্ছে 39 বছর এবং বাবার নাম তারজেদ শেখ। ওইদিকে 2002-এর তালিকার মিহিলাল শেখের বাবার নাম শওকত শেখ। তাহলে এগুলো হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি, যুক্তিসঙ্গত অসঙ্গতি। তাহলে মিহিলাল শেখ আদতে কে? 2002-এর মিহিলাল শেখ আর 2022-এর মিহিলাল শেখ কি আলাদা আলাদা 2 ব্যক্তি? দুজনেই কি উপস্থিত বর্তমানে ওই কনস্টিটিউয়েন্সিতে কি ওই জায়গায় কি দুজন মিহিলাল শেখ আছে? এটা তো জানতে চাইবেই ইলেকশন কমিশন। এগুলোই হলো সেই যুক্তিসঙ্গত অসঙ্গতি, লজিক্যাল ডিসক্রিপেন্সিস। তো এটা তো আমাদেরকে তো খুঁজে বের করে, এরকম অজস্র আছে যেগুলো, এই যে আমি যেগুলো করছি এটা কিন্তু কোনো মেশিনের দ্বারা হচ্ছে না, এটা ম্যানুয়ালি করা হচ্ছে, আমি করছি, একজন ব্যক্তি। কিন্তু মেশিন যখন করবে তখন কিন্তু মেশিন একটা সফটওয়্যারের মধ্যে দিয়ে যখনই রান করাবে, গোটা ভোটার্স লিস্ট একবারে রান করাবে, একসঙ্গে সমস্ত লজিক্যাল ডিসক্রিপেন্সিস বেরিয়ে চলে আসবে। সুতরাং এটাতে আমার মনে হয় না আমাদের কোনো আপত্তি থাকা উচিত। বর্তমান যুগটা মেশিনের যুগ, এআই এর যুগ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, আমাদের তো সেটা ব্যবহার করতেই হবে। এবং ইলেকশন ডেটার ক্ষেত্রে বিগ ডেটা অ্যানালিটিক্সে তো এআই সবচাইতে বেশি ব্যবহৃত হবে, হবে এবং ভারতবর্ষ দুর্ধর্ষ মোডে সেগুলোকে ব্যবহার করছে। আমাদের তো খুশি হওয়া উচিত, গৌরবান্বিত হওয়া উচিত ভারতীয় হিসেবে। আমি তো আই এম ফিলিং ভেরি প্রাউড দ্যাট ইন্ডিয়া ইজ ডুইং আ ফ্যান্টাস্টিক জব। এত 140 কোটির দেশ যখন এই পুরো সম্পূর্ণ ডেটাবেসটা তৈরি করে ফেলছে, সবচাইতে বড় কথা যা কিছু আমরা তথ্য দিচ্ছি সেগুলো সমস্ত আপলোডেড হয়ে যাচ্ছে, সমস্ত ডেটাবেসে স্টোরড হচ্ছে, ভবিষ্যতে আর কোনো দিন কোনো প্রশ্ন উঠবে না, ওয়ান্স অ্যান্ড ফর অল গোটা বিষয়টা তৈরি হয়ে যাচ্ছে। তাহলে আমরা লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে আপত্তি করছি কেন? আর একটা প্রশ্ন উঠছে, 6 জনের বেশি বাচ্চা কাচ্চা কি কারুর হতে পারে না? তাহলে সেটাকে কেন লজিক্যাল ডিসক্রিপেন্সি বলা হচ্ছে? খুব খুব যুক্তিসঙ্গত প্রশ্ন। আমার বাবারাই তো মোট 9 ভাই বোন ছিলেন, 5 জন আমার বাবা কাকারা, 5 জন আর পিসিরা 4 জন। আমাদের বাড়িতে 9 জন ভাই বোন তাঁরা ছিলেন। কিন্তু আমার ঠাকুমাও এখন বেঁচে নেই, আমার দাদুও বেঁচে নেই, আমার বাবা কাকারাও কেউ বেঁচে নেই, কিন্তু আমার পিসিরা বেঁচে আছেন। অর্থাৎ আমার পিসিরা যখন ভোটার্স এনিউমারেশন ফর্ম ফিল আপ করেছেন তখন 4 জন পিসি কিন্তু একই বাবা মায়ের নাম তারা কিন্তু ফিল আপ করেছেন।
এবার প্রশ্ন হলো, আমার পিসিরা মানে তার প্রত্যেকেই 70 ঊর্ধ্ব, 70 বছরের বেশি বয়স প্রত্যেকেরই। এখন কথা হলো গিয়ে যে বর্তমানকালের যারা লোকজন, বর্তমান ভোটার্স লিস্ট, পশ্চিমবঙ্গের ভোটার্স লিস্ট, যারা আমার গতকালের ভিডিওটা শুনেছেন তারা শুনে থাকবেন যে পশ্চিমবঙ্গের 2025-এর ভোটার্স লিস্টের প্রায় 50% ভোটার্সের জন্য কিন্তু প্রোজেনি ম্যাপিংয়ের দরকার হয়েছে। অর্থাৎ প্রায় 50% ভোটার 2002-এর ভোটার্স লিস্টে তাদের নাম ছিল না, অর্থাৎ তাদের জন্ম মানে তারা 2002-এ তারা ভোট দেওয়ার মতন বড় হয়নি, 2002-এর ভোটার্স লিস্টে নাম ছিল না। এরকম 2025-এর ভোটার্সদের প্রায় 50% এরকম যাদের নাম 2002-এর ভোটার্স লিস্টে ছিল না। অর্থাৎ পশ্চিমবঙ্গের ভোটাররা মূলত একটা বিরাট অংশ কিন্তু আসলে ইয়াং জেনারেশন। এবার আমার আপার জেনারেশনে 9 জন 10 জন বাচ্চা কাচ্চা কিন্তু তখন হতো, কিন্তু এখন যা 50%-এর বেশি যেখানে ইয়াং জেনারেশনের লোক, সেখানে কি করে 6 জন বা মানে 6টি সন্তান হওয়া মানুষ কজন আছেন? আমি ধরে নিচ্ছি গ্রাম বাংলায় হয়তো আছেন। এবার তাহলে প্রশ্ন হলো, গ্রাম বাংলায় হয়তো অনেকেই আছেন যারা কিন্তু এমনকি আমাদের জেনারেশনেও যারা বিলং করেন, যাদের বয়স 50 বা 45 বা 40, 45, 50, 47 এই ধরনের বয়সের যা রেঞ্জের মধ্যে যাদের বয়স, তাদের মধ্যেও অনেকেরই একাধিক 6-7 জন ভাই বোন গ্রাম বাংলায় এরকম লোক থাকতেই পারেন, আমি ধরে নিচ্ছি থাকতে পারেন। কিন্তু তাহলে এটাকে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে কেন ধরা হলো? যুক্তিটা কি? আমরা বলছি যুক্তিসঙ্গত অসঙ্গতি, যুক্তিসঙ্গত, সেই যুক্তিটা কি? যুক্তি ছাড়া তো কোনো অসঙ্গতিকে যুক্তিসঙ্গত অসঙ্গতি বলা যায় না। তাহলে সেই যুক্তিটা হলো এটাই, আমরা যদি খোঁজ করি, যদি আমরা একটু পড়াশুনো করতে আরম্ভ করি, তাহলে আমরা দেখব ওয়েস্ট বেঙ্গলের বার্থ রেট ভীষণ কম। ভারতের বার্থ রেট এই মুহূর্তে খুব কম, 1.9, রিপ্লেসমেন্ট রেটের নিচে নেমে গেছে ভারতবর্ষের বার্থ রেট। পশ্চিমবঙ্গের বার্থ রেট অসম্ভব কম, 1.3 to 1.6, মানে পশ্চিমবঙ্গে মানুষের জন্মের হার অত্যন্ত কম। গোটা ভারতবর্ষের জন্মের হার 1.9, পশ্চিমবঙ্গে সেখানে 1.3 to 1.6। তো যে রাজ্যে জন্মের হার এত কম, সেই রাজ্যে যদি দেখা যায় কোনো মানুষের 6 জন ছেলে বা 6 জন ছেলে মেয়ে, সেটাকে তো যুক্তিসঙ্গত অসঙ্গতি বলতেই হবে, কারণ সেটা তো অসঙ্গত। রাজ্যের বার্থ রেটের ডেটার সঙ্গে সেটা অসঙ্গত। আশা করি আমি আপনাদের সঙ্গে কমিউনিকেট করতে পারছি কিনা এটা আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমার বুঝতে সুবিধে হবে। যারা শুনছেন কমেন্ট করে কাইন্ডলি জানাবেন অসঙ্গতিটা যুক্তিসঙ্গত কেন। কারণ আমাদের বার্থ রেটটা কম, রেকর্ডেড বার্থ রেট কম, 1.3 থেকে 1.6 এর মধ্যে। তাহলে 6 জন ছেলে মেয়ে থাকলে তো সেটা হতো না। সুতরাং তাদের মধ্যে এরকম বার্থ রেটের একটা রাজ্যে যদি হঠাৎ দেখা যায় যে একটা লোকের 6 জন ছেলে মেয়ে, এবং অনেক লোকের এরকম দেখতে পাওয়া যায় কোনো জায়গায়, তখন তো সেটা মিলছে না, অর্থাৎ তখনই তো অসঙ্গতি হয়ে যাচ্ছে, এবং সেটা যুক্তিসঙ্গতও বটে। যে রাজ্যের বার্থ রেট এত কম, সে রাজ্যে কি করে 6টা সন্তান হয়েছে যে সেটাকে তো কনফার্ম করতে হবে। আমাদেরকে তো সত্যি কথা বলতে কি শুনানির জন্য তো ডেকে পাঠাতে হবেই ইলেকশন কমিশনকে। তবে এই ব্যাপারে আমার যেটা মনে হয়, ইলেকশন কমিশনের যেটা তারা করতে পারেন সেটা হলো প্রোজেনি ম্যাপিং যাদের হয়েছে, যাদের মানে এসআইআর এর সময় যে সমস্ত ভোটারদের প্রোজেনি ম্যাপিং করতে হয়েছে, সেই সমস্ত ভোটারদের কোনো ভোটার যদি এমন কাউকে বাবা মা হিসেবে উল্লেখ করেন যাদের সন্তান সংখ্যা 6 বা তার বেশি, তাদের জন্য এটা ফ্ল্যাগড হওয়া উচিত। 2002-এর ভোটার লিস্টেও যাদের নাম ছিল, সেরকম ব্যক্তিরা যদি বাবা মা হিসেবে সেরকম
একাধিক ব্যক্তিরা, মানে কোনো সেরকম কোনো ব্যক্তিদের মধ্যে যারা যদি দেখা যায় যে 6 জন 6 বা তার বেশি সন্তান আছে, তাহলে সেটা স্বাভাবিক বলে ধরতে হবে 2002 সালের। কিন্তু যাদের বর্তমানে প্রজেনি ম্যাপিং এর মাধ্যমে যাদের যাদের নাম ভোটার লিস্টে উঠেছে, তাদের কেউ যদি এমন কাউকে বাবা হিসেবে দেখান যাকে আরো 5 জন বাবা হিসেবে দেখিয়েছেন, তাহলে সেক্ষেত্রে সেটা লজিক্যাল ডিসক্রিপেন্সি হিসেবে ফ্ল্যাগড হওয়া উচিত। কিন্তু 2002-এ যাদের নাম ছিল, 2002-এর ভোটার লিস্টে যাদের নাম ছিল, তাদের মধ্যে যদি কেউ এরকম থাকেন যাদের সন্তান সংখ্যা 6 বা 7, সেটাকে স্বাভাবিক বলে ধরা উচিত বলে আমার মনে হয়। তাদের ক্ষেত্রে এটা ডিসক্রিপেন্সি নয়, কিন্তু প্রজেনি ম্যাপিংওয়ালা ভোটারদের ক্ষেত্রে এটা ডিসক্রিপেন্সি বই কি, নিশ্চয়ই ডিসক্রিপেন্সি, বার্থ রেট ডেটার সঙ্গে মিলছে না। সুতরাং এটা আমার মনে হয় যারা এগুলো নিয়ে বলছেন, এরকম বিভিন্ন ইস্যু আছে, একাধিক ইস্যু, আরও অনেকগুলো ইস্যু আছে যেগুলো আমি অ্যাড্রেস করতে চাই, কিন্তু এসআইআর নিয়ে ভিডিওগুলো কেমন লাগছে, সত্যি কমিউনিকেট আমি করতে পারছি কিনা, সেটার বিষয়ে ফিডব্যাক যদি পাই, তাহলে আমার বলতে আরও বেশি সুবিধা হবে। আশা করি এইটুকুনি সহযোগিতা আপনাদের থেকে পাবো। এইটুকু বলেই নমস্কার।